সোনাপুর নামক গ্রামে তানিয়া, সোনাম, কাজল নামে তিন বোন তাদের মা নির্মলার সঙ্গে বাস করত। কিছুদিন আগেই নির্মলার স্বামী একটি দুর্ঘটনায় ইন্তেকাল করেছে। তারপর থেকে পরিবারের সকল জিম্মাদারি নির্মলার মাথার উপরে এসেই পড়ে। নির্মলার দুই মেয়ে তানিয়া ও সোনাম ছিল খুবই বেপরোয়া। তারা সংসারের পরিস্থিতি ও মা নির্মলার প্রতি একটু নজর দিত না। ওদিকে কাজল ছিল খুবই শান্ত ও বুদ্ধিমান। সে তার মায়ের সমস্ত দুঃখ কষ্ট বুঝত। নির্মলা প্রতিদিনের মতো আজও ফুল নিয়ে গেল বাজারে বিক্রি করতে, কিন্তু সে জানত না যে তার ফুল আজ একটু বিক্রি হবে না। হে খোদা, আজ তো আমার একটি ফুলও বিক্রি হলো না। 10টা টাকাও আমার কাছে নেই। তানিয়া আর সোনাম বার্গার খেতে চেয়েছিল, আমি এখন তাদের সামনে কোন মুখ নিয়ে যাব? সাধারণ ভাত আর ডাল দেওয়ার মতোই আমার টাকা নেই। আর তুমি আমার দিকে তাকাও, আমাকে সাহায্য করো, কোনো একটা রাস্তা বলে দাও। নির্মলা অনেক চিন্তা করছিল আর বুক ভরা কষ্ট নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ করে নির্মলা দেখতে পেল একজন ধনী মানুষের মেয়ে তার বাছাকুছা খাবারকে গাভীকে দিচ্ছিল। তখন নির্মলা দৌড়ে ওই মেয়েটির কাছে আসলো আর তাকে বলল, শুনুন মেম সাহেব, আপনার বাঁচাকুচা খাবার সবটুকু গাভীকে দেবেন না, প্লিজ আমাকে একটু দেন। আমার সব সন্তানগুলো সারাটা দিন না খেয়ে আছে। আমি ভিখারির নই, আমি মেহনত করে ফুল বিক্রি করে কাজ করি, কিন্তু আমার একটি ফুলও আজ বিক্রি হয়নি। প্লিজ আমাকে কিছু খাবার দিন। ঠিক আছে, আমি তোমার অবস্থা বুঝতে পেরেছি। আমার বাড়িতে অনেকগুলো নোংরা কাপড় আর নোংরা থালাবাটি পড়ে আছে। যদি তুমি সেগুলো ধুয়ে দাও তাহলে আমি তোমাকে খাবারও দেবো, টাকাও দেবো। ধনী মেয়েটির কথা শুনে নির্মলা খুবই খুশি হলো। নির্মলা তার সঙ্গে তার বাড়িতে গেল, তার নোংরা ঘর বাড়ি থালাবাটি জামা কাপড় সব পরিষ্কার করলো। এরপর নির্মলা সেই মেম সাহেবের কাছ থেকে টাকা নিয়ে তার বাচ্চাদের জন্য খাবার কিনে বাড়ি ফিরছিল। হঠাৎ করে রাস্তার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হয়। এতে নির্মলার পা অনেকটা মচকে যায়। নির্মলা যখন খোঁড়াতে খোঁড়াতে তার বাড়িতে পৌঁছল, তখন কাজল নির্মলার অবস্থা দেখে খুবই কষ্ট পেল। মা, এসব কি করে হলো? তোমার কতটা ব্যথা লেগেছে? মা, কত রাত হয়ে গেছে, সকাল থেকে খাইনি। তুমি বার্গার আনার কথা বলে পায়ে চোট নিয়ে এসেছো। আমার বয়সী মেয়েরা কতটা এনজয় করে বেড়াচ্ছে, আর আমি আমি তো পেটের ভাতই পাচ্ছি না। আমার কি কপাল! সোনাম, মা তো অসুস্থ, পায়ে চোট লেগেছে, আর তুমি এসব কি বলছো? তোমার খাবার প্রয়োজন হচ্ছে। মা, তুমি চিন্তা করো না, কাল থেকে আমি কাজে যাব। আমি কেন, তানিয়াও সোনামও যাবে। আমরা তিনজন মিলে কাজ খোঁজ করব। এলাকাতে তো কোনো কাজ নেই, আমরা তিনজন মিলে অন্য এলাকাতে যাব কাজ খোঁজার জন্য। পরের দিন সকালে তিন বোন মিলে কাজের সন্ধানে শহরে যাচ্ছিল। শহরে যাওয়ার জন্য তাদের অনেক বড় ভয়ঙ্কর জঙ্গল পাড়ি দিতে হচ্ছিল। একসময় তারা অনেক ভয়ঙ্কর জীব জানোয়ারের আওয়াজও শুনতে পেল। জঙ্গলি জানোয়ারদের আওয়াজে তাদের খুবই ভয় করছিল। তানিয়া ও সোনাম আগে থেকে কাজলকে পছন্দ করতো না। তারা পরস্পরে বলতে লাগলো, দেখ সোনাম, কাজল আমাদেরকে নিয়ে কাজে যাচ্ছে, ওর সাথে শহরে গিয়ে আমরা কাজ করব। আমার তো কাজ করতে মোটেও মন চায় না। এই বয়সে এনজয় করব, এনজয়। শোন, রাস্তার মধ্যে যদি কোনো জঙ্গলি জানোয়ার দেখতে পাই, তাহলে জঙ্গলি জানোয়ারের সামনে কাজলকে ধাক্কা মেরে ফেলে দেব। এরপর আমরা দুইজনে বাড়িতে গিয়ে আনন্দ করব। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। কোনো জঙ্গলি জানোয়ার দেখতে পেলে কাজলকে ধাক্কা মেরে সেই জানোয়ারের সামনে ফেলে আমরা বাড়িতে চলে যাব। এসব ভেবে তারা খুবই খুশি হচ্ছিল আর জঙ্গলের রাস্তা পার হচ্ছিল। এমন সময় এক বৃদ্ধ মহিলা তাদের কাছে এসে বলল, বেটারা, তোমরা এই ঘন জঙ্গলে কেন এসেছো? এই ঘন জঙ্গলে তো কোনো মানুষ আসে না। মনে হয় খোদা তাআলা আমার ডাক শুনেছে। আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, 2 দিন হলো কিচ্ছু খাইনি। তোমরা কি আমাকে কিছু খাবার দেবে? এই বুড়ি, তুই কি মনে করেছিস টাকা থাকলে আমি তোকে দিয়ে দেবো? আমার কাছে যদি টাকা থাকতো তাহলে এই জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যেতাম না, শর্টকাট রাস্তা দিয়ে বাসে চড়ে যেতাম। টাকা নেই বলেই তো জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাচ্ছি টাকা কামানোর জন্য। কোত্থেকে যে আসে এসব ভিখারি? ছাড় এখান থেকে। তানিয়া, তুমি কেমন করে কথা বলছো? নিজের থেকে বড়োর সাথে কেউ এভাবে বেয়াদবের মতো কথা বলে? তোমার কাছে খাবার নেই, খাবার দিতে পারবে না, ব্যাস ভদ্রভাবে বললেই তো পারো।
বুড়িমা, আমার কাছে খাবার দাবার টাকা পয়সা কোনো কিছুই নেই। যদি থাকতো তাহলে অবশ্যই আপনাকে দিতাম, তবে শহর থেকে ফেরার পথে আমি আপনার জন্য খাবার নিয়ে আসবো। কাজল বৃদ্ধ আম্মাকে অনেক সান্ত্বনা দিল। এরপর তারা তিনজন মিলে আবারও পথ চলতে শুরু করলো। তারা কিছু দূর চলার পরে জঙ্গলি জানোয়ার দেখতে পেল। তানিয়া ও সোনাম খুবই খুশি হলো, আর তারা প্ল্যান মোতাবেক কাজলকে ধাক্কা মেরে জঙ্গলি জানোয়ারের সামনে দিল। তানিয়া অনেক কষ্ট করে জঙ্গলি জানোয়ারের মোকাবেলা করে নিজেকে আড়াল করে পৌঁছে গেল তার দুই বোনের কাছে। কাজলকে বেঁচে ফিরতে দেখে তানিয়া ও সোনাম খুবই রাগ করলো। এরপর তারা তিন বোন মিলে আবারও সামনে চলতে লাগলো। কিছু দূর যাবার পরে তারা তিনটি নদী দেখতে পেল। তিনটি নদী দেখে তানিয়া ও সোনাম কাজলের উপরে খুবই রেগে গেল আর বলল, এই কাজলের বাচ্চা কাজল, এমনি তো অনেক পেরেশান হয়ে গেছি জঙ্গল পাড়ি দিতে, আর তুই না বললি জঙ্গলের মধ্যে একটি নদী আছে, আর দেখছি এখানে তিনটি নদী। তিনটি নদীর মধ্যে থেকে কোন নদী হলো শহরে যাওয়ার রাস্তা, কিভাবে বুঝবো? এদিকে তানিয়া ও সোনাম কাজলকে ধমক দিচ্ছিল। ওদিকে খুব সুন্দর একটি পরী নদীর মধ্যে থেকে উঠে তাদেরকে বলল, শোনো বাচ্চারা, এই জাদুর নদীতে তোমাদের স্বাগতম। এই যে তিনটি নদী দেখছো, এই তিনটি নদী আমাদের। আমি হলাম এখানকার রানী বড়ি। এই তিন নদীর মধ্যে থেকে যদি প্রথম নদীর মধ্যে তোমরা যাও, তাহলে নদীর মধ্যে অনেক স্বর্ণমুদ্রা দেখতে পাবে। আর এসব স্বর্ণমুদ্রা তোমরা তোমাদের নিজের জন্য নিয়ে যেতে পারো। আর যদি তোমরা দ্বিতীয় নদীর মধ্যে যাও, তাহলে সেখানে অনেক হীরা জহরত ও মণিমুক্তা পাবে। আর যদি তৃতীয় নদীর মধ্যে যাও, তাহলে ধন সম্পদ, হীরা মুক্তা, সোনাদানা কিছুই পাবে না। তৃতীয় নদীর মধ্যে দিয়ে গেলে তোমরা অনেকগুলো অসুস্থ জলপরীকে দেখতে পাবে। তাদের সেবার খুবই প্রয়োজন, তাদেরকে সেবা করতে হবে। এখন তোমরা তিনজন ডিসাইড করো তোমরা কে কোন নদীর মধ্যে দিয়ে যাবে। পরিজি, আপনি কি পাগল হয়ে গেছেন? সোনাদানা আর হিরে মুক্তার নদী বাদ দিয়ে কেউ কি তৃতীয় নদীতে যাবে? আমি তো প্রথম নদীতে যাব, যে অনেকগুলো স্বর্ণমুদ্রা প্রাপ্ত হব। আমি তো টাকার জন্য শহরে যাচ্ছিলাম চাকরি করতে, আর যদি নদীর মধ্যে গিয়ে সোনা পাই, তাহলে তো আমার আর চাকরির প্রয়োজন নেই, সারাটা জীবন সুখে শান্তিতে কাটাতে পারবো। তানিয়া, তুই স্বর্ণের নদী বাছাই করে নিয়েছিস? তুই আমার থেকে একটু বোকা আছিস পরিজি। আমি এই হিরে নদী বাছাই করে নিলাম। আমি দ্বিতীয় নদীর মধ্যে দিয়ে যাব আর অনেকগুলো হিরে নিয়ে বাড়ি ফিরে যাব। এরপর কাজল বলল, পরিজি, আমি বইয়ের মধ্যে পড়েছি লোভ করা কখনোই ঠিক না, লোভ করলে তাতে ফেঁসে যেতে হয়। এজন্য আমি জাদুর তৃতীয় নদী বাছাই করে নিলাম। আমি জাদুর তৃতীয় নদীর মধ্যে গিয়ে অসুস্থ জলপরীদেরকে সাহায্য করতে চাই। বিনিময়ে আপনি সামান্য কিছু টাকা দিলেই হবে, যাতে আমি আমার অসুস্থ মায়ের সেবা করতে পারি। আচ্ছা ঠিক আছে বাছারা, তাহলে তোমরা যে যার নদীর নাওয়ের মধ্যে বসে পড়ো। এরপর পরীর কথা মতো তানিয়া তার নৌকাতে বসলো, সোনামও তার নৌকাতে বসলো, কাজলও তার নিজের নৌকাতে গিয়ে বসলো। তানিয়া নৌকা চালিয়ে নদীর মধ্যে যেতে লাগলো আর অনেক স্বর্ণমুদ্রা দেখতে পেল। এগুলো দেখে তানিয়া খুবই খুশি হলো। তানিয়া খুশিতে উদ্দোলিত হচ্ছিল আর স্বর্ণমুদ্রা দ্বারা তার নৌকা পরিপূর্ণ করছিল। এদিকে সোনামও তার নৌকা চালাচ্ছিল আর তার নদীর মধ্যে থাকা সমস্ত হিরে জহরতগুলোকে তার নৌকার মধ্যে বোঝাই করছিল। কিছুক্ষণের মধ্যে তাদের নৌকা হিরে জহরত ও স্বর্ণমুদ্রা দ্বারা ভরে গেল, আর এসবের ভারীতে তাদের নৌকা ডুবে যাচ্ছিল। তারাও ডুবে মারা যেতে লাগলো। কে আছো বাঁচাও, আমরা তো ডুবে মরে গেলাম। আমরা বাঁচতে চাই, আমাদের জীবনকে এনজয় করতে চাই। বাঁচাও, কে আছে বাঁচাও পরিজি। তারা হাজার চিৎকার চেঁচামেচি করলেও তাদের আওয়াজ কেউ শুনতে পেল না। ওদিকে কাজল তার নৌকা চালিয়ে নদীর ওপারে পৌঁছে গেল। সেখানে গিয়ে দেখল কোনো জলপরি নেই, অনেক অর্থ সম্পদ, টাকা পয়সা ও স্বর্ণমুদ্রা দ্বারা ভর্তি। কাজল সেসব সম্পদ, টাকা পয়সা ও স্বর্ণমুদ্রা নিয়ে নদীর এপারে চলে আসলো। তখন সেখানে পরি প্রকট হয়ে গেল আর বলল, কাজল, আমি তোমার উপরে অনেক খুশি। তোমার মন অনেক পবিত্র। এই প্রথম মেয়ে যে এই নদীর মধ্যে ঢুকে জীবিত ফিরে এলো। যে আমার নদীর মধ্যে প্রবেশ করে সেই লোভে পড়ে তার জীবন এই নদীর মধ্যে শেষ করে দেয়। কাজল, তুমি বাড়ি ফিরে যাও। এই অর্থ সম্পদ নিয়ে তুমি তোমার মায়ের সেবা যত্ন করো আর সুখে শান্তিতে তোমার জীবন কাটাও।
কিন্তু কাজল পরীর কাছে তার দুই বোন সম্পর্কে জিজ্ঞেস করলো। কাজল, তোমার দুই বোন প্রচন্ড লোভী, তারা লোভ করেছে, এজন্য তারা জাদুর নদীর মধ্যে ডুবে যাচ্ছে। পরিজি, আমি অর্থ সম্পদ চাই না, আমি আমার বোনদেরকে চাই। আমি আমার বোনদেরকে অনেক ভালোবাসি। আপনি সমস্ত অর্থ সম্পদ স্বর্ণমুদ্রা নিয়ে নিন আর আমার বোনদেরকে ফিরিয়ে দিন। কাজল, তোমার দয়া দেখে আমি আশ্চর্যজনিত হচ্ছি। যেই বোনরা তোমাকে মেরে ফেলার জন্য জঙ্গলি জানোয়ারের সামনে ফেলে দিল, আর তুমি সেই বোনদের জীবন বাঁচানোর জন্য আমার কাছে মিনতি করছো। ইউ আর গ্রেট কাজল। ঠিক আছে, আমি তোমার দুই বোনকে জীবিত ফিরিয়ে দিচ্ছি। এরপর পরী তার জাদুশক্তির দ্বারা কাজলের দুই বোনকে জীবিত তার সামনে প্রকট করলো। যখন তানিয়া ও সোনাম জানতে পারলো যে তারা কাজলের কারণে দ্বিতীয়বার তাদের জীবন ফিরে পেল, তখন তারা কাজলের কাছে ক্ষমা প্রার্থনা করলো। এরপর কাজল তানিয়া ও সোনামকে সঙ্গে করে সমস্ত অর্থ সম্পদ স্বর্ণমুদ্রা নিয়ে তার মায়ের কাছে ফিরে গেল। এরপর থেকে তারা জীবনে কখনো আর লোভ করেনি, আর কাজলকে বড় মনের মতো সম্মান করতে লাগলো, আর জীবনে তার সঙ্গে কখনো বেয়াদবি করেনি। নির্মলা এত অর্থ সম্পদ দেখে খুবই খুশি হলো। এরপর সে স্বর্ণমুদ্রা বিক্রি করে তার মায়ের চিকিৎসা করলো, আর অনেক বড় একটি বাড়িও কিনে ফেলল। তারপর থেকে কাজল তার দুই বোন ও মায়ের সঙ্গে তাদের বাকি জীবন সুখে শান্তিতে কাটাতে লাগলো।